আজকে সকাল থেকে চলছে আমার একটা বড় কাজ, বুঝলে? আর সাহায্য করছে এই দেখো কে, খুব ভালো আলমারি গোছায় জানো তো। ওকে দিয়ে আজকে আমার আলমারিটা সুন্দর করে গোছাচ্ছি, সব বার করেছি। আর শাড়িগুলো তো জানোই বার করে করে রাখা ছিল, সেই শাড়ি এখনও পর্যন্ত সুন্দর করে আলমারিতে গোছাতে পারিনি। তো আজকে আমার আলমারিটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। আমি সব ভাঁজ করে করে রেখেছি, কিছু কিছু ও ভাঁজ করছে। আর তোমাদের সাথে তো একটু শেয়ার করে দিই। বাবা, আমি এবার খাটের ওপরে ছিলাম এতক্ষণ, তারাও খাট থেকে নাম। এই যে সব দেখো শাড়িগুলো, এই দেখো ভাঁজ করছে। আর এইগুলোকে না, এইগুলো নয়, এগুলো সব আলাদা ব্যাপার। এই যে এই শাড়িগুলো, আর ওইদিকে আলমারির তাক এই যে ভাঁজ করছে, সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। আর ও খুব সুন্দর আলমারি গোছায়। হ্যাঁ, এবার তুই দাঁড়া, আমি তোকে দিচ্ছি, তুই ডাক। তুই এতটা এনে কি শাড়ি যে ওইখানে পরে যাব সেটাও বুঝতে পারছি না, কোনটা পরে যাব বলতো। একে তো বুড়ি মানুষ, তারপরে যে কি পরবো বুঝতে পারছি না। এইগুলোকে একটার সাথে রাখ, এই হ্যান্ডলুমগুলো, চারটি হ্যান্ডলুম শাড়ি। বাবরে বা, সত্যি আমি নিজেই বিয়ে হয়ে যাই যে এত হ্যান্ডলুম শাড়ি কী পরবো। আর কখন কোথায় তো যাই না, যাই কোথায় যে বল আমি পরবো। ধর এগুলো নতুন, চওড়া লম্বা নানান রকম আছে। এটা চওড়া লম্বা পেঁচানো সব রকম ভাঁজই তুই আছে, কোনটা চাই, কোনটা চাই। এরপরে হচ্ছে সোয়েটার টোয়েটারগুলো নিচের তাকে রেখে দিবি, তাহলেই হবে। তোর নিচে দেবো চাদর শাড়িগুলো? কতবার উঠবি নামবি? আমরা তুই তুকারি করে বলি, কিছু মনে করো না কিন্তু কেউ। ভালো শাড়ির তাকটা না ভেবেছিলাম ওপরে করব, কিন্তু ওপর থেকেও তো আবার সব নামাতে হবে, তাহলে ওপর থেকে ভেবেছিলাম সব করবো, ওপরের তাকগুলো আবার নামাতে হবে। নাহলে এই শাড়িটা আমাকে বর্দা মরে যাওয়ার সময় টোটনের মা দিয়েছিল, সেই থেকে এরকমই পরে আছে, আজকে 7 বছর ধরে পরি না। এই শাড়িগুলো না সব মার দিতে হবে। সোয়েটার, নাইটি, নতুন নাইটি। এবার সোয়েটারগুলোকে একদম নিচের তাকটায় ঢুকিয়ে দিতে হবে। ওই একটা আছে, আর শাড়ি নেই। ও একটা শাড়ি আছে, হ্যাঁ ও অনেক কালো ব্লাউজ এদিক ওদিক পরে আছে, ঠিক করতে হবে। কালো ছাড়া আমি পরি কোথায়? সোয়েটার ফোয়েটারগুলো চাদরগুলো না একদম নিচের তাকটায় দে। নিচের তাকটায় কি জায়গা আছে? এই শাড়িগুলো কাচতে দেবো, ওদের তো এই শাড়িটা কাচতে দেবো, এই শাড়িগুলো কাচতে দেবো। তো চলো গোছানো হয়ে যাক, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে আলমারিটা, দারুণ লাগছে। এখানে আজকে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ডাল, ডালটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছিস, ভেজে দিয়েছিস, আর একটু ভাজতে হতো নাকি রে? পেঁয়াজ রসুন প্রচুর ভাজা, না কাঁচা কাঁচা লাগছে না প্রচুর ভাজা পেঁয়াজ রসুন। তো হচ্ছে একদম প্লেন খাবার আজকে খাবো আমরা। এখানে হচ্ছে ডাল পেঁয়াজ রসুন দিয়ে, আর হবে
তো এসে রান্নাঘর থেকে এসে এখানে একটু বসলাম। আজকে একদম নর্মাল খাওয়া দাওয়া আমাদের, কারণ কালকে মাংস টাংস খেয়েছি আর রাত্রিবেলাতেও মাংস খেয়েছি। তো বুঝতেই পারছো এই গরমের মধ্যে এসব খেয়ে অবস্থা খারাপ। তো সেই জন্য একদম প্লেন মুসুর ডাল হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে, আর হচ্ছে পেঁয়াজি, আলু ভাজা, আর কি হচ্ছে, আর কিছু হচ্ছে না খুব সম্ভবত। শুধু এই আজকে একদম কোনো কিছু না। রাত্রিরে দেখা যাক কি খাই না খাই, অন্য কিছু খেতে পারি, রুটি ফুটি আনিয়ে বা অন্য কিছু খাওয়া খেতে পারি, কিন্তু দুপুরবেলা আজকে এই গরমের মধ্যে একদম প্লেন খাবার। তো সেটা আর শেয়ার করবো না, বুঝেছো, লজ্জা লাগে। তো না, লজ্জা লাগার কিছু নেই বলো, এইটুকুনি খাবার হচ্ছে ভগবান আমাদের জুটিয়ে দিয়ে দেয়, তার জন্য তো কৃতজ্ঞ থাকা উচিত। আর লজ্জা পাওয়ারও কিছু নেই, যার যেরকম ক্ষমতা, যার যেরকম জোটে তাকে সেরকম খেতে হয়। তো আর আমি তো এরকমই খাই, তোমরা জানোই। তো আজকে সবাই আমরা এটাই খাবো, পেঁয়াজি হবে গরম গরম ডালের সাথে। চলো এটুকুনি, এখন আমি একটু ঘরগুলো মুছে নিই, তারপরে আবার আসছি তোমাদের কাছে। তো চলো, ঝাঁট দেওয়ার আগে আমি একবার এই সোফাটাকে ঠিক করে নিই, কারণ সোফাটায় বসে তো গল্প টল্প করি আমরা। তো সেই জন্য সোফার মানে কভারগুলো এদিক ওদিক হয়ে যায়, আর ওগুলোকে একটু ঠিক না করে দিলে না দেখতে খুব বিচ্ছিরি লাগে। আর আমার আবার ওলট পালট জিনিস, এই নোংরা ঘরদোর জানোই তো আমার একদম পছন্দ হয় না। তাই জন্য এই সোফাটার কভারটাকে ঠিকঠাক করে দিলাম। আর এই যে আমার পাশে যে এই যে কি বলে এটাকে, আমার এই স্বর্গের সিঁড়িটা, এইটা যে কবে এখান থেকে নিয়ে যাবে, না আসছে কাজগুলো করতে শেষ, না কোনো যোগাযোগ করছে, আর না এটাকে আমি সরাতে পারছি। বলো তো কেমন লাগে। বাইরের ব্যালকনিতে রেখে দেবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম বৃষ্টি টিষ্টি হয়, জিনিসটা নষ্ট হয়ে যাবে। যারই হোক, আমার না হলেও অন্য লোকের তো কষ্ট করে কেনা বলো, আর এইটাতে কষ্ট করে কাজ করে দুটো পয়সা রোজগার করে, তো সেটা বাইরে রেখে নষ্ট করার থেকে থাক এখানটাতেই। দেখতে বাজে লাগে আমিও জানি, সুন্দর করে সাজানো জায়গার মধ্যে একটা এরকম ঘর আনছি, কেমন যেন লাগে। যদিও এটা আমার স্বর্গে ওঠার সিঁড়ি, আমি মনে করি এক তো 5 তলায় ওঠা মানেই কিছুটা স্বর্গের কাছাকাছি আমি চলেই যাই। আর তারপরে এই সিঁড়িটা যখন রেখেই দিয়েছি, তখন আর অসুবিধা কোথায়, এক ধাপ এগোলেই স্বর্গে পৌঁছে যাব। তো জানি না, এত পাপ করেছি, আমি কি আর স্বর্গে পৌঁছাবো বলো? আমার পাপের সীমা নেই, তো স্বর্গে যাওয়ারও কোনো প্রশ্ন নেই, যতই আমার সিঁড়ি দিয়ে জাগার যাই দিক না কেন। তো যাই হোক, আর কি মারছি, একটু তোমাদের সাথে মজা করছি। জানি না মৃত্যুর পর মানুষ কোথায় যায়, কি হয়, কিছুই জানি না। শুধু এটুকু জানি, আমার করে কোনো লাভ নেই। আমি আজকে তোমায় গালাগালি দেবো, কালকে তুমি আমাকে গালাগালি দেবে, ব্যাস হয়ে গেল, তাতে কিচ্ছু হবে না। যা হবার সব ওই ওপরে গিয়ে হবে। তো যাই হোক, এইটাকে নিয়ে আমি খুব চিন্তায় আছি, ভাবছি এটাকে একটু ঠেলে ওইদিকে আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো সে আর আমি নাড়াতে পারছি না, জানো না, এত ভারী, এপাশ ওপাশ করতে পারছি না। একটু টানলাম তো দেখছি সামনের দিকে উল্টে পড়ে যাচ্ছে। তো সেই জন্য আবার ওই দিকেই একটু ঠেলে ঠুলে সরিয়ে দিচ্ছিলাম। যে ওখানে আমার একটা জুতোর র্যাক আছে জানো তো, সেটা না খুলতে পারছি, না সোজা করে ঘোরাতে পারছি। জুতোর র্যাকে আর জুতো রাখতে পারছি না, কি পরিস্থিতি বলো। ওই দেখো সোফার পাশে আর ওই মইয়ের পাশে একটা প্যাকেট মতন করা আছে, একটু কালো কালো দেখা যাচ্ছে না, ওখানে সব জুতো রাখা আছে, মানে সব সময় পরার জুতোগুলো। তো ঝাঁট দিয়ে ওই অবধি আমি নোংরাগুলো নিয়ে এসে রাখলাম। বাইরে থেকে ঝাঁট দিয়ে চলে গেছে হচ্ছে আমাদের যারা সুইপার, তারা ঝাঁট দিয়ে চলে গেছে। আর একটু ঝুলগুলোও একটু ঝেড়ে নিচ্ছি, যদিও ঝুল হয়নি তবুও একটু ঝুলগুলো ঝেড়ে নেওয়ার চেষ্টা করছি। আর আমি এরকমই করি, ঝাঁটা দিয়ে না ওপর থেকে নিচ অবধি একবার করে ঝেড়ে দিই। তো এটা আমার স্বভাব হয়ে গেছে, যার জন্য আমার ঘরে একটুও ঝুল থাকে না। তো ঘর থেকে নোংরা যা একটু আধটু বেরোলো, সবগুলো দরজার পাশে রেখে দিলাম। কালকে সকালবেলা একদম মানে বালতি যখন ফেলবো তার আগে ওখানে তুলে দেবো। এখন আর তুলতে ইচ্ছা করছিল না ময়লাগুলো, বা বাইরে ফেলে দেবো। তো মোটামুটি ঝাঁট দেওয়া কমপ্লিট। হঠাৎ তাকালাম হচ্ছে ফ্যানের দিকে, তো ফ্যানটা যে আমি ঝাঁট দেবো কী যে করব বুঝতে পারছি না। চেয়ারটা এত নরম, সোফাটা না দাঁড়াতে পারছিলাম না। এবার উঠে পড়েছি তো সোফার হ্যান্ডেলটার ওপরে, যেখানে হাতটা থাকে আর কি। দেয়ালে কোনো রকমের সাপোর্ট দিয়েছি, কিন্তু কিছুতেই দাঁড়াতে পারছি না। এই দেখো হ্যান্ডেলের ওপর উঠে পড়লাম, মানে যেখানটা আর কি হাতলের ওপর উঠে পড়েছি। কিছুতেই পাটার ব্যালেন্স রাখতে পারছি না, পায়ে তো আমার এমনিই ব্যথা জানোই তোমরা। তো ফ্যানটাকে আটকালাম, আটকে কোনো রকমে ঝাঁট দিচ্ছি। সাপোর্টটা নিয়েছি দেয়ালে নিলে কি হবে, পা তো আমার নড়ছে, কাঁপছে রীতিমতো। এমনিও আমার শরীরটা ভালো নেই, তোমরা জানো, গা হাত পা ব্যথা করছি সারাদিন রাত
যেদিনকে রিপোর্ট আসবে, মানে রিপোর্ট করাবো আর রিপোর্ট আসবে, আমি জানি না সত্যি করে তোমাদের কাছে আমি কি বলবো আর কি রিপোর্ট আসবে, ভগবানই জানেন সেটা, আমি কিচ্ছু বলতে পারবো না। তো ঠাকুরকে ডাকো যেন কখনো আমার কোনো খারাপ কিছু না হয়। তো যাই হোক, এরকম কাজ করতে করতেই যেন কোনো সময় ধপ করে পড়ি, মট করে মরে যাই। তো এবারে দেখো ফ্যানটা একটু ঝাড় দিচ্ছি, বলছিলাম না সেদিনকে যে বারান্দার ফ্যানটা পরিষ্কার করতে আমার খুব কষ্ট হয়, অসুবিধা হয়, এরমভাবে উঠে উঠে করি। সেই রং যখন করছিল ওদের দিয়ে পরিষ্কার করিয়েছিলাম, তারপর আর আমি করিনি। এখানে উঠে উঠে করা কি আমার পক্ষে সম্ভব বলো? তো যাই হোক, একবার চেয়ারটা পরিষ্কার করেছিলাম, আবার চেয়ারটা ভালো করে ঠিকঠাক করতে হচ্ছে, কারণ সবই তো বেঁকে বুকে গেছে আমার ওঠার চোটে, আর কি করব বলো। তো যাই হোক, ফ্যানটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। ঝাড়া পোছা সব কমপ্লিট করে চলে যাচ্ছি মুছতে। আর কালকে আমার মানে আমার এই ননদের হাজব্যান্ড কালকে এক কাণ্ড করেছে, এই ননদের হাজব্যান্ড বলছি, ননদ এক কাণ্ড করেছে। ঘর মুছতে গেছিলো, আমার শরীরটা খারাপ লাগছিলো, হাতটা ব্যথা করছিল বলে ও ঘর মুছতে গেছিলো, ব্যাস আমার ডান্ডাটার এই যে এই এটা ভেঙে গেছে ওর হাতে। ও এটা দিয়ে কোনো দিন করেনি, তো ওটা দিয়ে করতে গিয়ে ওর হাতে লেগে আমার এটা নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু একদম নতুন, তোমরা জানোই। তো এই যে আমার ননদ, তো শরীরটা প্রচণ্ড খারাপ, মানে ও যে হাঁটাচলা করছে না, সেটাও আমাদের ভয় লাগছে যে কখন না ওকে নিয়ে আমাদের হসপিটাল দৌড়াদৌড়ি করতে হয়। তো সেই জন্য যতটা পারি আমরাই করে নিই। আর ওর হাজব্যান্ডেরও ছুটি আছে, আবার সোমবার থেকে বেরিয়ে যাবে, তখন আবার আমি আরও থাকবো বাড়িতে। তো যাই হোক, ওকে যতটা পারি আমরা রেস্ট দেওয়ার চেষ্টা করছি। আর এই ঘর মুছতে মুছতে আমিও তো হাঁপিয়ে যাই, জানোই তোমরা। তো একবার করে দাঁড়াই, একবার করে ঘর মুছি, এই করছি। আর ঘরের মানে জানলা টানলা সব বন্ধ করে দিয়েছি, কারণ প্রচণ্ড রোদ্দুর আসছে। তো ওই ঘরটা মোছা শেষ করে আবার এই ঘরটাও মুছতে চলে এলাম। আসলে মোছার জায়গাটা তো খুব একটা বেশি থাকে না, খাট দিয়েই জিনিসপত্র দিয়েই তো ভর্তি থাকে, তবুও যতটা পারা যায় খাটের তলাগুলো যতটা পারলাম। আর খাটের তলায় তো জিনিস রয়েছে এখনও, রঙের জিনিসপত্র, মিস্ত্রিদের জিনিসপত্র রাখা, সেই জন্য খাটের তলাটা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারছি না। যেদিন এসে নিয়ে ঠিয়ে যাবে, পরিষ্কার করে দিয়ে যাবে, সেদিনকে পুরো খাটের তলাটা পরিষ্কার করবো। তো আজকে যা পারলাম করে দিলাম। আর বাইরেও দেখো কিছু জামা কাপড় কেচে কুচে মেলে দেওয়া হয়ে গেছে। আর বাইরে কিন্তু বিশাল রোদ, দেখো ঘরের মধ্যে মেঝেতে কিন্তু রোদ্দুর ঢুকে বসে আছে অলরেডি। জানলা খুলবো কি, জানলা দিয়ে হাওয়া আসছে যেরকম, রোদ্দুরও আসছে সেরকম, পশ্চিম দিকের জানলাটা। আর উত্তর দিকের জানলাটা দিয়ে তো খুবই হাওয়া। দেখো এখন বাজে সন্ধ্যে 6টা। আকাশটা, আমি প্রতিদিন তোমাদের সাথে আকাশটা শেয়ার করি, কেন বলো তো, এই ফাঁকা আকাশটা এত সুন্দর এক এক সময় হয়ে থাকে না, আমার ভীষণ ভালো লাগে। কারণ আমি যখন একা একা থাকি তখন না মাঝে মধ্যে এই বারান্দাটায় এসে দাঁড়াই, তো আর বারান্দাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আকাশের ছবি তুলতে ভালোবাসি। নানান রকম মেঘের যে এগুলো হয় না, আকৃতিগুলো আমার এত ভালো লাগে দেখতে, তোমাদেরকে কি বলবো। দেখো আমি কিন্তু প্রতিদিনই প্রায় তোমাদের 2-1 দিন ধরে দেখাচ্ছি, আসলে আমার নিজের ভালো লাগে, তো তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে।